তোমার আমার প্রেম লেখনীতে প্রিমা ফারনাজ চৌধুরী। পর্ব সংখ্যা ৭। দাদির মৃত্যুর পর টুসুর সব কিছু উলটপালট হয়ে গেল। কে কোথায় গেল টুসু জানে না। গা কাঁপিয়ে জ্বর এলো তার, এতটাই ভেঙে পড়েছিল যে কুলখানির দিনও সে বিছানার সঙ্গে লেপ্টেছিল। জ্বর তার পিছু ছাড়ল প্রায় ১ মাস পর। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে উঠতে টুসু জানতে পারল আপার বিয়ের জন্য চাপ আসছে। পাত্রপক্ষ নাকি বারবার তাগাদা দিচ্ছে যত দ্রুত সম্ভব বিয়ে সেরে ফেলতে, কারণ জামাই ১ মাস পর লন্ডন চলে যাবে। তারা কোনোভাবেই সময় নষ্ট করতে চায় না। বাবা আর জেঠুরা হঠাৎ করেই ব্যস্ত হয়ে পড়লেন। বিয়ের আয়োজনে যেন কোনো খুঁত না থাকে সেদিকে তাদের বিশেষ নজর। পাত্রপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে বড় কোনো আয়োজনের দরকার নেই। বাবা এমন ভালো পাত্র হাতছাড়া করার কথা ভাবতেই পারে না। বিবেক ভাই অবশ্য নিজের কাজে এতটাই ব্যস্ত যে কুলখানি শেষ করেই আবার চলে গেছে। তবে বলে গেছে সময় পেলে আসবে। দাদিমার মৃত্যুর পর আপার বিয়ের কথাবার্তা সাময়িকভাবে থেমে গিয়েছিল। এই অবকাশের আপা একটু হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎ করে বাবা আর জেঠুর ব্যস্ততা দেখে আপা চুপসে গেছে। টুসুকে ডেকে বলল, তোর সাথে বিবেক ভাইয়ের কথা হয়? টুসু আপার ক্লান্ত মলিন চেহারা দেখে থমকে গেল, বলল, না, কেন? আপা কোনো উত্তর না দিয়ে চুপচাপ ঘরে চলে গেল। টুসু চেয়ে রইল আপার গমন পথে। তার মনে হলো আপা একটুও ভালো নেই। সেই সময় পায়েল আপা এসে বলল, বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। ভাইয়া চুপ আছে, তাই আমাদেরও চুপ থাকা উচিত। আর তোরও এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। টুসু চুপ করে রইল। সে কোনোদিনই এরকম পরিস্থিতির মুখোমুখি হয়নি। কেন এমন হচ্ছে? বিবেক ভাই কেন কিছু বলছে না? সেদিন সন্ধ্যায় টুসু অনেক দিন পর তার পুরনো সোশ্যাল মিডিয়া আইডিতে লগ ইন করলো। বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। বিবেক ভাইকে মেসেজ লিখল, আপার বিয়ে আগামী সপ্তাহে। তোমার মায়া হচ্ছে না আমার আপার জন্য? তুমি এমন কেন? তোমার মনটা কি পাথরের? দাদি মারা গেল, তোমার চোখে জল পড়ল না। আপার বিয়ে হয়ে যাচ্ছে, তোমার বুক কাঁপছে না? তোমার জীবনে কি আবেগের কোনো জায়গা নেই? এটা কেমন অবিচার আমার আপার সাথে? ও কিভাবে অপছন্দের একজন মানুষের সাথে সংসার করবে বলো? মেসেজটা পাঠানোর সঙ্গে সঙ্গে দেখলো বিবেক ভাই অনলাইনে। মেসেজও সিন করলো, কিন্তু কোনো রিপ্লাই দিল না। টুসুর ভেতরে আগুন ধরে গেল। চোখের কোণে জল টলমল করতে লাগলো। তার আপার দুঃখের কোনো মূল্য নেই বিবেক ভাইয়ের কাছে? যদি তার নিজের সাথে এমন কিছু ঘটে, বাবা যদি অন্য কারোর সঙ্গে তার বিয়ে ঠিক করে, আর অভিনব যদি চুপচাপ থাকে, তার কি হবে? আপা তবুও নিঃশ্বাস নিতে পারছে, কিন্তু সে তো দম বন্ধ হয়ে মারা যাবে। বিবেক ভাই এমন কেন? আল্লাহ কি তার হৃদয়ে একটুও মায়া আর ভালোবাসা দেননি? তাহলে কেন সে তার আপাকে স্বপ্ন দেখালো? কেন? টুসু তার আইডিটা লগ ইন করে রাগিনী আইডিতে ঢুকলো। অভিনব লিখেছে, সরি, বিজি ছিলাম। টুসু ছোট্ট করে জবাব দিল, ওকে। অভিনব মেসেজ পাঠালো, একটা কথা বলি? টুসু কৌতূহল নিয়ে লিখল, আমি যদি তোমার সামনে হুট করে চলে আসি, তাহলে তোমার প্রতিক্রিয়া কেমন হবে? টুসু এই প্রশ্নে থমকে গেল। কল্পনা করার চেষ্টা করলো সেই মুহূর্তটা, কিন্তু ভাবতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে লিখল, এক্কেবারে মরে যাব। অভিনব হাসতে হাসতে রিয়াক্ট দিয়ে বলল, তোমাকে মরতে হবে দেখছি। টুসুর ঠোঁটে হাসি ফুটল। জানতে চাইল, তোমার বুকের ব্যথা সেরেছে? হ্যাঁ, অনেকটা। যাক, আলহামদুলিল্লাহ। অভিনব লিখল, কিন্তু এখন মন ব্যথা। টুসু হেসে ফেলে বলল, তুমি একটা অসভ্য। আবারও হাহা রিয়াক্ট দিল অভিনব। কিছুক্ষণের জন্য টুসুর সব দুঃখ যেন কোথাও মিলিয়ে গেল। কথা বলা শেষে সে দাদিমার ঘরে গেল। বিছানায় শুয়ে রইল কিছুক্ষণ। দাদিমার গায়ের গন্ধ, জর্দার ঘ্রাণ এখনও বিছানার চাদরে লেগে আছে। টুসুর চোখ জ্বালা করে উঠল, অশ্রু গড়িয়ে এলো বালিশ ভিজিয়ে। মানুষ এভাবে চলে যায় বুঝি, বিকেলে মন ভালো করার জন্য? টুসু একটু সেজে নিল, কানের পাশে গাঁদা ফুল গুঁজল, ঠোঁটে হালকা লিপস্টিক ছোঁয়ালো। তারপর অভিনবকে মেসেজ পাঠালো, জানো আমি আজ খুব সেজেছি, একেবারে ভূতের মতো। অভিনবের দ্রুত উত্তর এলো, সাজলে মেয়েদেরকে ভূতের মতোই লাগে, না সাজলে ভালো লাগে। টুসু লিখল, মোটেও না, আমাকে না সাজলে ভালো লাগে না, সাজগোজ আমার খুব ভালো লাগে। অভিনব লিখল, আমি কিন্তু তোমার সামনে এমনভাবে উপস্থিত হব যে তুমি সাজার সময়টুকুও পাবে না। টুসু মজা করে লিখল, তাহলে আমি পালিয়ে যাব? অভিনব হেসে জবাব দিল,
আমি খপ করে ধরে কাঁধে তুলে নিয়ে যাব। টুসু দ্রুত লিখল, ছি। অভিনব একটা হেসে ওঠার ইমোজি পাঠালো। টুসু তখন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে একটুখানি হাসলো। ছেলেটা ভীষণ পাজি হবে ভাবতেই টুসু হাসলো, কিন্তু ছাদে আসার পর সেই হাসি দ্রুত ম্লান হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছিল, আকাশে মেঘ জমে থাকলেও রোদ উঠছিল না। টুসুর এসব একদম পছন্দ নয়। ঝড় হোক না হয় পরিষ্কার রোদ উঠুক, এমন ঘন মেঘের দিনে তার মন কেমন বিষণ্ণ হয়ে যায়। আকাশের দিকে মুখ তুলে গভীর নিঃশ্বাস ফেলল টুসু। কাল রাতে আপার বিয়ের পাকা কথা হবে, কিন্তু বিবেক ভাই কি আসবে? যদি না আসে, যদি আপার বিয়ে হয়ে যায়, আপা কি সত্যিই সুখী হবে এই বিয়েতে, নাকি সারা জীবন তার মনে অতৃপ্তি বয়ে বেড়াবে? কোন শাড়িটা পরবি কিছু তো বল। আমি কি কাকিয়াকে ডাকবো? পায়েল আপা আপাকে তাড়া দিচ্ছিল শাড়ির জন্য, কিন্তু আপা চুপচাপ বসে রইল পাথরের মতো। টুসু বুঝতে পারছিল আপার মন খারাপ, তবুও সে বাসন্তী রঙের শাড়িটা তুলে এনে বলল, আপার গায়ের রঙের সাথে এই শাড়িটা ভালো মানাবে বড় আপা। বড় আপা শাড়িটা তুলে নিয়ে আপার গায়ে জড়িয়ে দিয়ে বলল, ঠিক বলেছিস। আপার মুখে কোনো কথা নেই। টুসু সাহস করে আপার পাশে বসে লাল চুড়িগুলো হাতে পরিয়ে দিল। তারপর তাকিয়ে দেখল খোলা চুলে অলংকারহীন বাসন্তী রঙের শাড়ি আর লাল চুড়িতে তার আপাকে যেন কোনো রূপকথার পরীর মতো লাগছে। এই সাজেই তো অভিনব সারাপ তাকে দেখতে চেয়েছিল। এই শাড়ি আর চুড়িগুলো আপার বিয়ের পর সে নিজের কাছে রেখে দেবে। যদি কোনোদিন অভিনবের সঙ্গে দেখা হয়, তবে এই শাড়িটাই পরে যাবে। কিন্তু শাড়িটা তাকে মানাবে তো? পায়েল আপা আপাকে সাজিয়ে ঘর থেকে বের হতেই বিবেক ভাই হঠাৎ বাড়িতে হাজির। বাড়ির সবার দৃষ্টি তার দিকে। এক মুহূর্তের জন্য সবার সব কাজ থেমে গেল। বিবেক ভাই, তার চোখে মুখে অদ্ভুত রুক্ষতা, গায়ে কুচকানো শার্ট, চুল উস্কো খুস্কো। তাকে দেখে মনে হলো বেশ কয়েক দিন রাতে ঘুম হয়নি, ক্লান্তি নিয়ে বাড়ি এসেছে। বাবা টেনশন নিয়ে তখন ফোন কানে কথা বলছিলেন। বৃষ্টি আসার আগে পৌঁছে গেলে ভালো, কোনো অসুবিধা হলে জানাবেন। ফোনটা রেখে এবার বিবেক ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কি রে বিবেক, হঠাৎ তুই না জানিয়ে এলি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? জেম্মা এগিয়ে এসে বলল, তোর এই হাল কেন? গায়ে জ্বর টর কিছু হয়েছে? আহা, চেহারাটার কি হাল? কাকিয়া তড়িঘড়ি করে বলল, একটু বসুক আগে, আসা মাত্র এত প্রশ্ন কেন? টুসুর মা এগিয়ে এসে মৃদু হেসে বলল, এসো বাবা, হাতে ওসব কি, কাজের কিছু নিয়ে এসেছো নাকি? বিবেক ভাই এবার কথা বলল, টুসুর গাইড। টুসু এক দৌড়ে এসে গাইডগুলো নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল। তার চোখে আনন্দের ঝলক। আজ থেকে খুব পড়বে। উফ, আমার গাইড কতগুলো দেখেছ আম্মা? হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবসা, উদ্যোগ এনেছ? বিবেক ভাই কিছুটা গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ। ঘরে নিয়ে যা। টুসু এক মুহূর্তও নষ্ট না করে গাইডগুলো নিয়ে নিজের ঘরে চলে গেল। বিছানায় সেগুলো মেলে রেখে একে একে খুলে দেখল বইগুলোর পৃষ্ঠা উল্টাতে উল্টাতে তার নাকের কাছে এনে গন্ধ শুকলো। নতুন বইয়ের মিষ্টি গন্ধটা তার খুব প্রিয়। হঠাৎ খালাম্মার ফোন। টুসু রিসিভ করলো। এক দৌড়ে ফোনের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম খালাম্মা। খালাম্মা কেঁদে কেঁদে বলল, তুই আমি মরে গেলেও তো খোঁজ নিস না রে টুসু। এমন কেন তুই? টুসুর কপাল কুঁচকে বলল, কি হয়েছে? কোমর ভেঙে গেছে রে, দাঁড়াতে পারছি না। বাথরুমে পড়ে কোমর ভেঙেছি। তুই আয় মা, তোর খালু তো আমাকে সামলাতে পারছে না। তোর ভাইয়ারা তো সবাই চাকরিতে, ওরা সবাই চিন্তা করছে। ও আল্লাহ, দেখ কেমন মরমর করছে কোমরটা। টুসু চিন্তিত হয়ে বলল, কেমনে ভাঙলো? তুমিও আমার মতো এত ছটফটে কেন? উফ জ্বালা, কোন দিকে যাব আমি? আম্মা দেখো, তোমার বড় বোন কি অঘটন ঘটিয়ে বসে আছে। মা টুসুর ডাকে দৌড়ে এলো, ফোন কেড়ে নিয়ে কানে চেপে ধরে বলল, কি হলো আপা? বোনের কষ্টের কথা শুনে আম্মা আবেগের বশে কথা দিয়ে ফেললো, হ্যাঁ হ্যাঁ, ও যাবে। আচ্ছা, কাল সকালে ওকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আপা, তুমিও না বিয়ের পর থেকে দুলাভাইকে জ্বালিয়ে মারছো। এই বয়সে তুমি তার সেবা করবে তা না? আচ্ছা রাখো। বইগুলো গোছানো আর হয়ে ওঠেনি। হঠাৎ করে বাড়ির ভেতর গগন বিদারীর চিৎকার ভেসে এলো, তার সাথে আপার কান্নার শব্দ। টুসু আতঙ্কিত হয়ে উঠে ছুটে গেল খালি পায়ে। দেখলো জেম্মা দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করে বলছে, দোহাই লাগে তোর, আর মারিস না। কি হয়েছে আমাকে বল, আল্লাহ মরে যাবে। ও বিবেক, শোন আমার কথা। টুসু থমকে গেল, জমে গেল সে, এক পাও আগাতে পারল না। কি হচ্ছে এসব? আপাকে মারছে কেন?
জেঠু এসে গর্জে উঠলেন, ওকে আজকে দেখতে আসবে। তুই করছিসটা কি? এই বিবেক। আপা প্রাণপণে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে, কিন্তু বিবেক ভাই আরেকটা বেতের বাড়ি ফেলল পিঠে। গলা ফেটে বেরিয়ে এলো ভয়ানক শব্দ, আওয়াজ করবি না। তোর মতো লম্পট মেয়ে মানুষ মরে গেলেও কিচ্ছু যায় আসে না আমার। টুসুর শরীরটা কেঁপে উঠল, চোখে জল গড়িয়ে পড়ল। তার আপা কাঁদছে চিৎকার করে, ছেড়ে দিতে বলছে। কিন্তু এইবার বিবেক ভাই আরেকটা ঝাঁঝালো চড় দিল, সম্ভবত মুখ বরাবর। এটা যেন এত অসহনীয় তা আপার চিৎকারে বোঝা গেল। দরজার পাশে দাঁড়িয়ে কান্না মিশ্রিত ভারী কণ্ঠে টুসু বলল, আর না, আর মেরো না বিবেক ভাই, আমার আপা মরে যাবে, পায়ে পড়ছি, মেরো না। আপা কাঁদতে কাঁদতে দরজা ধাক্কা দিয়ে আম্মা আর আব্বাকে ডাকতে লাগলো। আম্মা আব্বার কিচ্ছু করার নেই। বিবেক ভাই আবারও গর্জে উঠে আপাকে টেনে ধরে আরও মারতে লাগলো বেত দিয়ে। বাবা ধমক দিয়ে বললেন, বিবেক, তোর সাহস কত? কি হয়েছে তোর? আপা কাঁদতে কাঁদতে হয়তো বসে গেছে। বিবেক ভাই বলল, মরে যা তুই, চরিত্রহীন বেশরম। দীর্ঘ কিছুক্ষণ পর বিবেক ভাই দরজা খুলল। তার হাতে মোটা বাঁশের বেত, তার কপাল থেকে ঘামের দানা ঝরছে, চোখে ভীষণ রাগ। জ্যাঠা কষে চর বসিয়ে আরও একটা চর বসাতে যাবে, তখনই বিবেক ভাই বলল, আগে এই 12 ভাতারিকে সামলাও। লম্পট মেয়ে মানুষ বলেই সবাইকে অবাক করে দিয়ে চলে গেল বিবেক ভাই। টুসু সবার সাথে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে দেখল আপা দেওয়ালের সাথে লেগে বসে আছে, মুখটা নিচে ঝুঁকিয়ে, ঠোঁট ফেটে রক্ত গড়াচ্ছে, কপাল ছিঁড়ে গেছে, গালের পাশে বেতের বাড়ি পড়ায় অদ্ভুত ক্ষত, হাত বাহু সবকিছুতেই মারের দাগ। আপা সবাইকে ঢুকতে দেখে ঠোঁট ভেঙে কেঁদে উঠল। জেম্মা আপাকে ঘরে ঢুকে বুকে জড়িয়ে ধরতেই আপা কেঁদে উঠে অস্পষ্ট স্বরে বলল, আমি কিচ্ছু করিনি। আপা জ্ঞান হারিয়ে ফেলল। বাবা জেঠু বলল, ওকে জবাব দিতে হবে, সবকিছুর জবাব দিতে হবে। টুসু তার আপার হাত পা মালিশ করতে লাগলো, কেঁদে কেঁদে ডাকলো, আপা ওঠো, আমি বিবেক ভাইকে ছাড়বো না। জেম্মা, তোমার ছেলেকে কিচ্ছু বলো না কেন? নিজেকে কি মনে করে উনি? আমার আপার কিছু হলে মেরে ফেলবো আমি। বিবেক ভাই। আম্মা কাঁদতে লাগলো আপার অবস্থা দেখে। টুসুর রাগ সামলাতে না পেরে বিবেক ভাইয়ের ঘরে ছুটে এলো। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো বিবেক ভাই রকিং চেয়ারে বসে আছে, পায়ের কাছে বেতটা পড়ে আছে, কপাল হতে এখনো ঘামের দানা ঝরছে, চোখগুলো হিংস্র প্রাণীদের মতো। বাইরের তুমুল ঝড়, তবুও টুসুর মনের ভেতরে চাইতে বেশি নয়। টুসু এক দৌড়ে গিয়ে বিবেককে ধাক্কা মেরে বলল, তুমি আমার আপাকে মারলে? তোমার এত বড় সাহস, কেন মারলে? কথা বলতে বলতে টুসু বিবেক ভাইকে আরও ধাক্কা মারল। বিবেক ভাই এক চুল পরিমাণও নড়ল না, বরং টুসুর গালে কষে একটা চর বসিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। টুসু তেড়ে এসে ইচ্ছে মতো মারতে লাগলো বিবেককে। এই মারগুলো একজন ভাইয়ের ওপর বোনের অধিকার বোধ থেকে আসে। কাঁদতে কাঁদতে টুসু বিবেকের বুকে কিল মেরে বলল, আমার আপা তোমাকে কত ভালোবাসে জানো? কেন মারলে? ভালো না বাসো, কিন্তু কেন মারলে? এভাবে কেউ কাউকে মারে? তুমি জানো, আর কেন মারলে বলো, উত্তর দাও। টুসু এবার মোক্ষম একটা কিল বসিয়ে দিল বুকের বাঁ পাশে, যেটা সহ্য করতে না পেরে বিবেক ভাই টুসুকে আরেকটা চর বসিয়ে দিয়ে বুকের বাঁ পাশ চেপে ধরে চোখ খিচিয়ে বসে পড়ল। টুসু ভড়কে গেল, এদিক ওদিক তাকিয়ে জগের কাছে দৌড়ে গেল, গ্লাসে পানি ঢাললো, পানি নিয়ে এসে কাপা হাতে বিবেক ভাইকে পানি খাওয়ালো, মাথায় হাত বুলিয়ে বলল, কি হলো তোমার? বুকে কি হয়েছে বলো আমায়। বিবেকের চোখে এখনো আগুন দপদপ করছে, রাগ সামলানো দায়, এদিকে নিঃশ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। পানি খাওয়া শেষ করে হাঁপাতে লাগলো। টুসু তার বুকে চেপে রাখা হাতটা সরিয়ে শার্টের একটুখানি সরাতেই চোখে পড়ল বহু পরিচিত একটা ক্ষতচিহ্ন। টুসু আপাতমস্তক কেঁপে উঠল। সে এক টান দিয়ে পুরো বুক উন্মুক্ত করে নির্লজ্জের মতো চেয়ে রইল। পায়ের নিচের মাটি কেঁপে উঠল। তারপর কিভাবে যেন দৌড়ে দৌড়ে ঘরে এসে ফোনটা খুঁজে নিয়ে সেই গোপন ছবিটা দেখল, যেটার ক্ষত দেখে মন খারাপ হলেও লোমশ বুকটা দেখে টুসুর আপাদমস্তক কেঁপে উঠত লজ্জায়, কি এক অবিমিশ্র ভাবনায়। ওই বুকে সে মাথা গুঁজে আকাশের চাঁদ দেখবে, বৃষ্টি দেখবে, ঘুমিয়ে পড়বে চড়ুই পাখির মতো। তারপর কত শত লজ্জাজনক ভাবনা, কল্পনা জল্পনা, ভাবতেও গায়ে কাটা দিল। সে ওখানে ঠোঁট ডুবিয়ে চুমু খাবে ভেবেছিল, ওটা তার আশ্রয়,
তার সুখ দুঃখের গল্পঘর। ওই যে দিন দিন সেলাই শুকিয়ে আসা একটু একটু করে সবগুলো ছবিই তো টুসুর কাছে আছে। টুসু ছবিটা টেনে টেনে দেখে হাউমাউ করে কেঁদে উঠল, ঝাপসা চোখ মুছল, তারপর ফোনটা এক কোণায় ছুঁড়ে মেরে বিবেক ভাইয়ের ঘরে ছুটে গেল। হোঁচট খেয়ে পড়ল মুখ থুবড়ে। সব শক্তি ফুরিয়ে গেছে, অবশ লাগছে। টুসুর ঠোঁটের কোণা বেঁকে এলো, কান্নায় দমটা বন্ধ হয়ে এলো, ভেতর থেকে নিঃশ্বাসটা এলো না, এক টুকরো অক্সিজেন সে পাচ্ছে না, বুকের ভেতরটা ভাঙছে ক্রমশ। এত দুঃখ টুসু এক জীবনে আর পায়নি, এত কষ্ট, এত যন্ত্রণা। হায় খোদা, এত লজ্জা, এত ঘৃণা সে কোথায় রাখবে? সে আপা আর বিবেক ভাইকে মুখ দেখাবে কি করে? টুসু কাঁদতে লাগলো ওভাবে পড়ে থেকে। জলগুলো রক্ত হয়ে ঝরেনি এই বেশি। সে দুঃখ নিয়ে আওড়ালো, আমি তোমাকে ভালোবাসতে পারি না, অসম্ভব। আমি নিজেকে নিজের কাছে কি জবাব দেব?